এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার ৮ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের এক, অ্যামিয়ার ভার্নের টসে কয়েকদিন হিসাবে ব্যবহৃত হয়েছিল পেনি। একের দুই, ননিবালা দেবী জন্মগ্রহণ করেছিলেন বালিতে। একের তিন, ম্যাচের দিন তুক করতে গিয়েছিল সমরেশ। একের চার, দিনু সম্পর্কে রবীন্দ্রনাথের নাতি। দুইয়ের একে আছে ছদ্মবেশে কে তিব্বতে গিয়েছিলেন শ্রী শরৎচন্দ্র দাস। দুইয়ের দুই, এই দুই স্কুলের ছেলেদের মধ্যে চিরকালের রেষারেষি কোন দুই স্কুল বলা হয়েছে? মিশন স্কুল আর টাউন স্কুল। এটা বইয়ের 109 পাতায় আছে। দুইয়ের তিনে বলেছে কোন বিখ্যাত গান দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া নামে পরিচিত? এটা তোমাদের বইয়ের 64 পাতাতে আছে। সেই সভায় রবীন্দ্রনাথ গেয়েছিলেন জনগণ মন এবং এর নামকরণ করেন দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া। তাহলে জনগণ মন অধিনায়ক এই বিখ্যাত গানটি দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া নামে পরিচিত। দুইয়ের চার বলেছে ননিবালা দেবী বিপ্লবের দীক্ষা পেয়েছিলেন কার কাছ থেকে? ননিবালা দেবী বিপ্লবের দীক্ষা পেয়েছিলেন তার ভ্রাতুষ্পুত্র অমরেন্দ্র চ্যাটার্জির কাছ থেকে। স্বাধীনতা সংগ্রামী নারী কমলা দাশগুপ্তের এই যে বিপ্লবী অমরেন্দ্র চ্যাটার্জির কাছে বিপ্লবের দীক্ষা পেলেন ননিবালা দেবী, সম্পর্কে তিনি ননিবালা দেবীর ভ্রাতুষ্পুত্র। তিনের একে বলেছে কলকাতা শহরটা আমি মোটেই পছন্দ করি নে, কবির এই অপছন্দের কারণ কি? লিখবে কলকাতায় বর্ষা হচ্ছে কলুষতাময়। রবীন্দ্রনাথের মনে হয় যেন ইটকাঠের এক বিশাল জন্তু তাকে গ্রাস করতে আসছে। বাড়ির ছাদে ঠোক্কর খেতে খেতে বৃষ্টি যেন খোঁড়া হয়ে যায়, তার নাচ গানের সৌন্দর্য বাঁধা পায়। তাই বর্ষার কলকাতা শহরকে কবি বিশেষভাবে অপছন্দ। তিনের দুয়ে দিয়েছে পুলিশ কোন অভিযোগে দুকুড়িবালা দেবীকে গ্রেপ্তার করেন এবং বিচারে তার কি শাস্তি হয়? লিখবে বেআইনি মশার পিস্তল রাখার অপরাধে পুলিশ দুকুড়িবালা দেবীকে গ্রেপ্তার করেন। স্পেশাল ট্রাইব্যুনালের বিচারে দুকুড়িবালা দেবী 2 বছরের সশ্রম কারাদণ্ড হয়। তিনে দিয়েছে বৃষ্টির জন্য সেলোর মন খারাপ কেন? যখন বৃষ্টি নামলো তখন সেলো ব্যাট করছিল, সে মনে মনে আক্ষেপ করলো যে যখনই সে ব্যাট করে তখনই বৃষ্টি হয়। তিনে চার, আর গাধা খুঁজে বেড়াতে হবে না বলার কারণ কি? আর গাধা খুঁজে বেড়াতে হবে না বলার কারণ কি? টাউন স্কুলের ছেলেদের অন্ধবিশ্বাস বা কুসংস্কার ছিল যে খেলা শুরুর আগে গাধার কান মলে দিলে তবেই তারা খেলায় যেতে। কিন্তু সংস্কারহীন মনের টুনু দারুণ খেলে নিজের দলকে জিতিয়ে প্রমাণ করে দেয় সংস্কার নয়, খেলোয়াড়ের ব্যক্তিগত দক্ষতা, দলগত ঐক্যই খেলায় জেতায়। তাই টাউন স্কুলের খেলোয়াড়দের মন সংস্কার মুক্ত হয় এবং তারা একথা বলে। চারের একে আছে কাশির জেলে পানিশমেন্ট সেলটির অবস্থা কেমন ছিল? সেখানে ননিবালা দেবীর ওপর কী ধরনের অত্যাচার করা হতো? লিখবে কাশির জেলের পানিশমেন্ট সেলটিতে একটা মাত্র দরজা ছিল, কিন্তু আলো বাতাস প্রবেশ করার মতো কোনো জানালা বা দরজা ছিল না। জায়গাটি ছিল একেবারে কবরের মতো। হুলিয়া জারি হওয়া বিপ্লবীদের সম্পর্কে তথ্য বার করবার জন্য ননিবালা দেবীকে 3 দিন প্রায় আধ ঘন্টা ধরে আলো বাতাসহীন অন্ধকার সেলে আটকে রাখা হতো। তৃতীয় দিনে আটকে রাখার সময় ছিল 45 মিনিট। সেদিন তালা খুলে দেখা গিয়েছিল তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছেন। এইভাবে তার স্নায়ুশক্তিকে চূর্ণ করে দেওয়ার জন্য তার উপর নানাভাবে অত্যাচার করা হতো। চারের দুয়ে দিয়েছে ভানু সিংহের পত্রাবলী রচনাটিতে আত্রাই নদীর যে বর্ণনা আছে তা লেখো। আর এই নদীতে যাবার সময় রবীন্দ্রনাথের চারপাশের গ্রামগুলিকে কেমন দেখেছিলেন? আচ্ছা, আত্রাই নদীর এই যে নদীটির বর্ণনা দাও, এইখান থেকে লিখবে। এইখান থেকে এটা হচ্ছে নদীর বর্ণনা। লিখবে আত্রাই হচ্ছে পদ্মার উপনদী। বর্ষায় এ নদী কানায় কানায় পরিপূর্ণ। নদীতে প্রচুর স্রোতের সাথে সাথে শ্যাওলা ভেসে চলেছে। এই নদীর জলের রং গেরুয়া। নদীর দুই পাশে তিনি দেখেছেন প্রচুর গ্রাম। সবুজে মোড়া ছোট ছোট গ্রামগুলির সৌন্দর্য রবীন্দ্রনাথের মনকে আকর্ষণ করেছে। নদীতে রবীন্দ্রনাথের নৌকা ছাড়া আর কোনো নৌকা নেই। বর্ষার খোলা নদীটি যেন ব্যস্ত হয়ে বয়ে চলেছে। আর চারপাশের গ্রামকে কিভাবে দেখেছেন এই উত্তরটা লিখবে যে আত্রাই নদীতে বোটে করে যাওয়ার সময় রবীন্দ্রনাথ দুপাশের গ্রাম দেখেছিলেন। সেখানে বর্ষাকালে পল্লীর উঠানের কাছ পর্যন্ত জল পৌঁছে গিয়েছে। ঘন বাঁশের ঝাড়, আম, জাম, তেঁতুল, কুল, শিমুল নিবিড়ভাবে গ্রামগুলিকে ঘিরে রেখে দিয়েছে। গ্রামের দুপাশে ধানের ক্ষেত বর্ষার জলে ডুবে আছে। বাংলাদেশের এক সাধারণ গ্রামের ছবি রবীন্দ্রনাথকে এই আকৃষ্ট করেছে। চারে তিনে দিয়েছে কালিম্পংয়ে অতিবাহিত রবীন্দ্রনাথের একটা বিশেষ জন্মদিন উদযাপনের সম্পূর্ণ ছবিটি যেভাবে দেবাত্মা হিমালয় রচনায় ফুটে উঠেছে তার পরিচয় দাও।
এই উত্তরটা লিখবে। দেবাত্মা হিমালয় ভ্রমণ কাহিনী লেখক প্রবোধ কুমার শ্যানলাল একবার কালিম্পংয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্য লাভ করেছিলেন। সে দিনটি ছিল এক 25শে বৈশাখ, অর্থাৎ কবিগুরুর জন্মদিবস। সেই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য স্থির হয় যে কবি তার ঘরে বসে নবরচিত কবিতা আবৃত্তি করবেন এবং তা টেলিফোনের মাধ্যমে কলকাতা বেতার কেন্দ্রে প্রেরিত হয়ে সরাসরি বেতারে সম্প্রচারিত হবে। কিন্তু তখন কালিম্পংয়ে টেলিযোগাযোগ ব্যবস্থা ছিল না, তাই জরুরি ভিত্তিতে টেলিযোগাযোগ স্থাপন করা হয়। এই উপলক্ষে কলকাতা থেকে কয়েকজন বেতার বিশেষজ্ঞকে কালিম্পংয়ে নিয়ে আসা হয়। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন নৃপেন্দ্র মজুমদার। সংশয় ছিল কবির গলা ঝাড়া দেওয়ার দাপটে সূক্ষ্ম যন্ত্র বিদীর্ণ না হয়। তাই পরীক্ষা করার জন্য নৃপেন্দ্রবাবু ফরমাস অনুসারে লেখক বেতার যন্ত্রে মুখ লাগিয়ে কলকাতাকে আহ্বান করেন, হ্যালো ক্যালকাটা। কলকাতা থেকে তৎক্ষণাৎ জবাব আসে, ও কে। সন্ধে 7টা বা 8টার সময় কবি গিয়ে বসেন যন্ত্রের সামনে। একটা আলোর নিশানা পেয়ে কবিগুরুর দীর্ঘ দীপ্ত কণ্ঠের মূর্ছনা উচ্ছ্বসিত হয়ে উঠেছিল নবরচিত কবিতায়, আজ মম জন্মদিন, সদাই প্রাণের প্রান্ত পথে ডুব দিয়ে উঠেছে সে বিলুপ্তির অন্ধকার হতে মরণের ছাড়পত্র নিয়ে। সেই সময়ের অনুভূতির কথা বলতে গিয়ে লেখক বলেছেন, জ্যোৎস্না ছিল সেদিন বাইরে একটা মায়াচ্ছন্ন স্বপ্নলোকের মধ্যে আমরা যেন হারিয়ে যাচ্ছিলুম, ভুলে গিয়েছিলাম পরস্পরের অস্তিত্ব। এইভাবেই কবিগুরু সে নির্দিষ্ট জন্মদিন উদযাপনের ছবিটি লেখকের রচনায় সুন্দরভাবে প্রকাশিত হয়েছে। 5-এর দাগে বলেছে সঠিক উত্তরের তলায় দাগ দিতে হবে। 5-এর 1-এ বলেছে ঈশ্বর চমকে দেবেন লক্ষ্য রঙের দৃশ্যে। 5-এর 2 ভূধর হলো ধ্যানগম্ভীর। 5-এর 3 দিনফুর হলে কবিতাটি রচয়িতা শঙ্খ ঘোষ। আর 5-এর 4-এ আছে চিরদিনের কবিতায় যে সময় দুর্ভিক্ষের কথা বলা হয়েছে 1943 খ্রিস্টাব্দে। 6-এর দাগে আসি। 6-এর 1-এ বলেছে হেতায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমি, নরদেবতারে নরদেবতা কে। এই উত্তরটা লিখবে। নরদেবতা হলেন মানুষের দেবতা, যিনি প্রতিটা মানুষের মধ্যে নিহিত আছেন। 6-এর 2-এ বলেছে কিষানপাড়া নীরব কেন। এই উত্তরটা লিখবে যে কিষানপাড়া নীরব কেন, পচা জল আর মশার অত্যাচারে কিষানপাড়া নীরব। 6-এর 3-এ দিয়েছে কথকরা কেন এক গঙ্গা জল দিয়ে পা ধুচ্ছে। এইটা লিখবে ধুলো ময়লা লেগে পাগুলো খুব বিশ্রী হয়েছে, তাই কথকরা অর্থাৎ বাচ্চারা অনেক জল দিয়ে পা ধুচ্ছে, তাই জন্য বলা হয়েছে এক গঙ্গা জল দিয়ে পা ধুচ্ছে। এক গঙ্গা জল মানে অনেকটা জলকে বোঝানো হয়েছে। 7-এর দাগে আসি। এগুলো 2 নাম্বার করে। 7-এর 1-এ দিয়েছে মহামানবের সাগর তীরে বলতে কবি কি বুঝিয়েছেন। এই উত্তরটা লিখবে। ভারতীর্থ কবিতায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে মহামানবের সাগর তীরে হিসাবে বর্ণনা করেছেন। নানান নদীর ধারা এসে যেমন সাগরে মিলিত হয়, তেমনি ভারতবর্ষের পূর্ণভূমিতে যুগ যুগান্ত ধরে নানা জাতি বর্ণ ধর্ম ও সম্প্রদায়ের মানুষ এসে একত্রে মিলিত হয়েছে। ভারত মাতা দুবাহু বাড়িয়ে তাদের আপন করে নিয়েছেন। তাদের পাদস্পর্শে ভারতভূমি আরও পবিত্র হয়ে উঠেছে। এভাবেই এদেশে বৈচিত্র্যের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। 7-এর 2 দিয়েছে দিন ফুরানোর পর ঘরে ঢুকলে বাবা মায়েরা কি বলবে। এটা লিখবে। দিন ফুরানোর পর ছোটো ছেলেমেয়েরা ঘরে ঢুকলে বাবা বকুনি দিয়ে বলবে, এইটুকু সব বাচ্চারা দিন ফুরিয়ে যাওয়ার পরও মাঠ ছাড়ে না কেন। মায়েরা তাদের বাচ্চাদের ধুলো মাখা পা দুটি দেখে বলবে, কি কুৎসিত। 7-এর 3-এ দিয়েছে চিরদিনের কবিতায় সকালের আগমন কিভাবে ঘোষিত হয়। সকালের আগমন কিভাবে ঘোষিত হয়। কিষানপাড়ায় সকালের আগমন ঘোষিত হয় পাখির গানে, কামার কুমোর তাঁতির কর্মমুখর জীবনযাত্রায়। 8-এর দাগে আসি। 8-এর 1-এ দিয়েছে চিরদিনের কবিতাটিতে গ্রামীণ মানুষের জীবনযাপনের যে ছবিটি পাওয়া যায় তা নিজের ভাষায় বর্ণনা করো। 8-এর দাগের যে প্রশ্ন দুটো লিখতে হবে, 3টে দিয়েছে, ওটা কিন্তু মান হলো 5 নাম্বার করে। লিখবে কবি সুকান্ত ভট্টাচার্যের চিরদিনের কবিতায় গ্রামীণ মানুষের জীবনযাপনের নিখুঁত চিত্র ফুটে উঠেছে। আলোচ্য কবিতায় মূলত কৃষিকাজের সঙ্গে যুক্ত মানুষ অর্থাৎ কৃষকদের জীবনযাপনের সঙ্গে সঙ্গে কামার কুমোর তাঁতি সমাজের জীবন সংগ্রামের কথা উল্লেখিত হয়েছে। গ্রামীণ কৃষিজীবী মানুষের কর্মধারা নিরন্তর চলেছে। ওরা চিরকাল টানে দাঁড় ধরে থাকে হাল, ওরা মাঠে মাঠে বীজ বুনে পাকা ধান কাটে। তারা অত্যন্ত গরিব, পচা জল আর মশার কামড় তাদের নিত্যসঙ্গী। কৃষিকাজের সঙ্গে সঙ্গে তাদের গবাদি পশু পালন করতে হয়, কারণ চাষের সঙ্গে লাঙল হাল বলদ প্রভৃতি বিষয়গুলো জড়িয়ে আছে। কৃষকরা মাঠে ফসল ফলায়, ফসল ফলানোর জন্য তাদের অক্লান্ত পরিশ্রম করতে হয়। কখনো কখনো প্রাকৃতিক দুর্যোগ তাদের ফসল ফলাদি নষ্ট করে, তবু তারা আবার নতুন উদ্যম নিয়ে উৎপাদনে লেগে পড়ে। 1943 খ্রিস্টাব্দে বাংলার বুকে নেমে আসে ভয়ঙ্কর দুর্ভিক্ষ।
প্রচুর মানুষ দিশাহারা হয়ে চারিদিকে ছোটে একমুঠো ভাতের জন্য। কোনো রকমে তারা বেঁচে থাকে, তারপর আবার নতুন আশা বুকে নিয়ে সোনার ফসল ফলাতে শুরু করে। বাংলার কৃষক বধূরা যেন বঙ্গমাতার আরেক রূপ। তারাও কঠিন পরিশ্রম করে ঢেঁকিতে ধান ভানে, ঘরকন্নার কাজ করে, সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালায়, গরু বাছুর পালন করে। কৃষকরা ছাড়াও পল্লী বাংলায় আরও নানান পেশার মানুষ বসবাস করে, যেমন কামার, কুমোর, তাঁতি প্রভৃতি সম্প্রদায়ের মানুষ। কামারেরা দা, কাঁচি, কোদাল প্রভৃতি চাষের প্রয়োজনীয় জিনিস তৈরি করে। কুমোর মাটি দিয়ে নানা রকম জিনিস তৈরি করে, আর তাঁতি কাপড় বুনে মানুষের লজ্জা নিবারণে সাহায্য করে। এইভাবে গ্রামীণ মানুষেরা কঠোর পরিশ্রম করে বেঁচে থাকে। 8 2-তে দিয়েছে ঠ্যাং দুটো কি কুৎসিত। বক্তাকে কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে? ঠ্যাং দুটো কি কুৎসিত এটা বাবা মায়েরা বলবে, মা বলবে আর কি। কাদের উদ্দেশ্যে বলেছে? ছোট বাচ্চাদের উদ্দেশ্যে বলা হয়েছে। আর কেন কথা বলা হয়েছে লিখবে। দিন ফুরানোর পর ছোট ছেলেমেয়েরা ঘরে ঢুকলে বাবা বকুনি দিয়ে বলবে যে এইটুকু সব বাচ্চারা দিন ফুরিয়ে যাওয়ার পর মার ছাড়ে না কেন? আর মায়েরা তাদের বাচ্চাদের ধুলো মাখা পা দুটি দেখে বলবে কি কুৎসিত। 8 3-এ দিয়েছে হে রুদ্রবীণা বাজো বাজো বাজো। রুদ্রবীণা কি? কবি রুদ্রবীণা বেজে ওঠার প্রত্যাশা করেছেন কেন? লিখবে উদ্ধৃত অংশটি। এই উত্তরটা লিখবে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত ভারতীর্থ কবিতা থেকে গৃহীত। রুদ্রবীণা হচ্ছে দেবাদিদেব মহাদেবের বীণা। আর বেজে ওঠার প্রত্যাশী কেন? এই উত্তরটা লিখবে যে কবি রবীন্দ্রনাথের দৃঢ় বিশ্বাস রুদ্রবীণা বেজে উঠলে মানব জীবনে পরিবর্তন সাধিত হবে। রুদ্রবীণা সুরে অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তির জয় ঘোষিত হবে। সমস্ত রকম বিদ্বেষ ভুলে মানুষ একাত্ম হয়ে উঠবে। তাই এই আশা নিয়েই কবি রুদ্রবীণার বেজে ওঠার জন্য প্রত্যাশী। এবারে আসি 9-এর দাগে। 9-এর 1-এ বলেছে সং সোনাটিয়ার জন্য কি উপহার এনেছিল। লিখবে সং সোনাটিয়ার জন্য গাছঘরে দুটো ফ্রক রেখে গেছে, তার একটা গোলাপি অন্যটা বেগুনি রঙের। এসবের সঙ্গে রেখে গেছে জামার ওপর দুটো সাদা রেশমের চুল বাঁধার ফিতেও। 9-এ দিয়ে দিয়েছে জানোয়ারেরা নেতিয়ে পড়েছে কেন? এই উত্তরটা লিখবে সং জানোয়ারদের ভিটামিন বড়ি খাওয়াতে গিয়ে ভুল করে জোলাপ খাইয়ে দিয়েছে, আর জোলাপ খাবার ফলেই জানোয়ারেরা নেতিয়ে পড়েছে। 9-এ 3-এ দিয়েছে যে সোনাটিয়া স্কুলে কি গান গেয়েছিল। সোনাটিয়া স্কুলে কি গান গেয়েছিল? সোনাটিয়া স্কুলে ফুলকলি অলি আসে অলি গুনগুন গুঞ্জনে এই গানটি গেয়েছিল এবং সেই সঙ্গে নেচেও ছিল। 11-এর দাগে আসি। 11-এর 1-এ দিয়েছে 11 না 10। 10-এর 1-এ দিয়েছে হোটেলওয়ালার জন্মদিনের উৎসব কেমন হয়েছিল তা লেখো। লিখবে হোটেলওয়ালার জন্মদিন উপলক্ষে বেশ ভালো রকমের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। বুনা খিচুড়ি আর মাংস রান্না করে সবাইকে বিনা পয়সায় খাওয়ায় হোটেলওয়ালা। সার্কাস দলের লোকেরা বিভিন্ন রকম খেলা দেখাবার ব্যবস্থা করে। বনের আশেপাশের বহু মানুষ টিকিট কেটে আসে সার্কাসের খেলা দেখতে। সবাই খুব সাজগোজ করে, এমনকি জানোয়ারদেরও পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে তোলা হয়। ঘাস জমিতে বড় আলোর নিচে খেলা দেখানো হয়েছিল। দরাবাজির লোকেরা বিভিন্ন খেলা দেখায়। সোনাটিয়া নাচ গান করে সবাইকে আনন্দ দেয়। জাদুকর আকাশ থেকে পরীদের রানীকে নামায়। মাকু নাচ করে, নানা ধরনের খেলা দেখিয়ে দর্শকদের হাসায়। সেদিন রাতে পরীদের রানীর সঙ্গে মাকুর বিয়ে দেওয়া হয়। খেলা শেষে সবাই বটতলায় ফিরে এসে দেখে সেখানে সোনাটিয়াদের মামুনি, বাপি, আম্মা, ঠামু, পিসি, পিসে মশাই, বোম্বা উপস্থিত। সবাই মিলে খাওয়া দাওয়া করা হয় আনন্দের সঙ্গে। এইভাবে হোটেলওয়ালার জন্মদিনের উৎসব পালন করা হয়। 10-এ 2 বলেছে সোনাটিয়া কেন মাকুকে খুঁজতে থাকে, তাকে কোথায় পাওয়া যায়। এই উত্তরটা লিখবে সোনাটিয়া মাকুকে খুব ভালোবাসে। তাছাড়া সার্কাসের জানোয়ারেরা জোলাপ খেয়ে নেতিয়ে পড়ায় সবাই ঠিক করে যে মাকু খুঁজে বের করতেই হবে, কারণ মাকু একাই বিভিন্ন খেলা দেখিয়ে বাজিমাত করে দিতে পারে। সেই কথায় সোনাটিয়া খুশি হয় এবং মাকুকে রাতের পার্টিতে খেলা দেখানোর কথা বলবে বলে সোনাটিয়া মাকুকে খুঁজতে থাকে। আর মাকুকে পাওয়া যায় কোথায়? ঘন বনের মধ্যে মাকুকে পাওয়া যায়। 11-এর দাগে বলেছে ঘড়িয়ালা কেন মাকুর জন্য দুঃখ প্রকাশ করে, আর কেনই বা সে ভয়ে গা ঢাকা দিয়ে থাকে। এই উত্তরটা লিখবে সঙ্গের ভুলে যখন হোটেলওয়ালা জন্মদিনে খেলা দেখানো পণ্ড হতে বসে তখন ঘড়িয়ালা মনে করে এমন সময় যদি মাকু থাকতো তবে একাই বাজিমাত করে দিত। যে একবার মাকুর ক্ল্যারিওনেট বাজানো শুনেছে সে আর তা ভুলতে পারে না। মাকুকে দিয়ে রোজ রোজ খেলা দেখিয়ে সে বড়লোক হয়ে যেত এতদিনে, কিন্তু মাকু পালিয়ে যাওয়ায় তার সব আশা পণ্ড হয়ে যায়। আর হোটেলওয়ালা জন্মদিনের অনুষ্ঠানও পণ্ড হতে বসে, তাই ঘড়িওয়ালা মাকুর জন্য আফসোস করে। আর কেনই বা সে ভয়ে গা ঢাকা দিয়ে থাকে? মাকু প্রতিদিন ঘড়িওয়ালার কানের কাছে ঘ্যানর ঘ্যানর করে বলতো সে একটু একটু হাসতে পারে, কিন্তু কাঁদার কলটা তাকে বানিয়ে দিতেই হবে।
এদিকে ঘড়িওয়ালার সব বিদ্যে ফুরিয়ে গেছে মাকুকে বানাতে গিয়ে, তাই সে আর কাঁদার কল বানাতে পারবে না। আবার কাঁদার কল না বানিয়ে দিলেও মাকু তাকে ছাড়বে না, তাই শেষ পর্যন্ত মাকুর হাত থেকে নিস্তার পেতে ঘড়িওয়ালা ভয়ে গা ঢাকা দিয়ে থাকে। 11-2 বলেছে, বনের মধ্যে সোনাটিয়া যখন নাচ করছিল তখন কি কি ঘটনা ঘটেছিল নিজের ভাষায় লেখো। লিখবে, এই উত্তরটা লিখবে যে নিজেদের শেখা নাচ গানটা ভালো করে তৈরি করে নেওয়ার জন্য সোনাটিয়া বনের মধ্যে গাছের নিচে ময়লা জামা পরেই নাচতে গাইতে শুরু করেছিল। তখন গাছ থেকে টুকটুক করে সাদা সাদা ফুল নিচে ঝরে পড়তে থাকে। সোনাটিয়া সেই ফুল তুলে চুলের মধ্যে কানের পিছনে গোঁজে কোথা থেকে একজোড়া সবুজ পায়রা উড়ে এসে ডালে বসে বাকুম বাকুম করে ডাকতে শুরু করে। পাতার আড়াল থেকে কাঠঠোকরা ঠুনঠুন করে তাল দিতে শুরু করে। ঝুমপের মধ্যে বনময়ূর পেখম মেলে নাচতে থাকে। এই সময় বাড়ির কথা মনে পড়তেই সোনার বুকটা ধরাস করে ওঠে। কাল রাতে ওরা বাড়ি যায়নি, খাবার খায়নি, নিজেদের বিছানায় শোয়নি, তবু তখনই বাড়ি থেকে কেউ ওদের খুঁজতে আসেনি। টিয়া বলে বাড়ি যেতে চাইলে সোনা বলে সং বলেছে জাদুকর তাদের বড় বড় প্যাপা পুতুল দেবে, তা না নিয়ে সে বাড়ি ফিরবে না। টিয়া ক্লাসের গানটা গাইতে শুরু করলো, ছোট শিশু মোরা। গান শুনে ঝোপের মধ্যে থেকে সরসর করে বেশ বড় এক ডোরা কাটা সাপ বেরিয়ে আসে। সেটি কুণ্ডুলি পাকিয়ে ফনা তুলে গানের তালে তালে মাথা দোলাতে থাকে। তা দেখে সোনাটিয়ার চোখ তো ছানা বড়া হয়। তারা ভয় পেয়ে যায়। তখন সোনাটিয়াকে পাশ থেকে হ্যাঁচকা টান দিয়ে দুজনেই ছুটতে ছুটতে বটতলায় এসে হাজির হয়। 12 দাগে আছে সঠিক বিকল্প বেছে নিতে বলেছে। 12-1 কারক হলো বিশেষ্য বা সর্বনামের সঙ্গে ক্রিয়ার সম্পর্ক। 12-2 গন্তব্য শব্দে প্রকৃতি প্রত্যয় গমযুক্ত তব্য। 12-4 জড়ভরত বলতে বোঝায় জড়বুদ্ধি সম্পন্ন লোক। আর 12-5 কুকুরের ডাককে এক কথায় বলে বুককন। 13-1 দিয়েছে কড়ায় গন্ডায়, এই বাগধারাটি অর্থসহ বাক্যে প্রয়োগ করো। কড়ায় গন্ডায় মানে সূক্ষ্ম হিসাবের মতো বা হিসাবে কিছুই বাদ না দিয়ে। সুদখোর মহাজন নৃপেনবাবু অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির লোক, দরিদ্র প্রজাদের কাছ থেকে সে সমস্ত টাকা পয়সা কড়ায় গন্ডায় বুঝে নেয়। 13-2 আছে এক কথায় প্রকাশ করো। আগমনে যার কোনো তিথি নেই তাকে অতিথি বলা হয়। 13-3 বলেছে কর্তিকারক কাকে বলে উদাহরণ দাও। এইখান থেকে লিখবে যে বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় পদ বাক্যের সঙ্গে ক্রিয়া সম্পাদন করে তার সঙ্গে ক্রিয়াপদের সম্বন্ধকে কর্তিকারক বলা হয়। যেমন তাঁতি তাঁত বুনছিল, তাঁতি পদটি হচ্ছে কর্তিকারক। 13-4 দিয়েছে তির্যক বিভক্তি কাকে বলে। যে বিভক্তি কোনো পদকে ক্রিয়ার সঙ্গে তির্যকভাবে উন্নীত করে তাকে তির্যক বিভক্তি বলে। উদাহরণ হচ্ছে এ। 13-5 আছে শ্বেতবর্ণের পদ্মকে এক কথায় কি বলে, পুণ্ডরী। আচ্ছা, 15 দাগে রচনা তোমাদের যেটা লাগবে বলবে, কমিউনিটিতে পোস্ট করে দেবো। আর 15 দাগের যে চিঠিটা আছে, যে অসুস্থতার কারণে বিদ্যালয়ে অনুপস্থিত ছিলে, ছুটি মঞ্জুরের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে পত্র রচনা করে, এটা বইয়ের তোমাদের 56 পাতায় রয়েছে।